ডিজিটাল বাংলাদেশের সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন সব কিন্তু বাংলাদেশে আমাদের নিজস্ব করা। ডিজিটাল বাংলাদেশের প্ল্যানিং এ কোনোটা ক্ষেত্রে শর্ট টার্ম হোক লং টার্ম হোক প্রজেক্ট প্ল্যানিং কোথাও কোনো প্ল্যানিং কোনো বিদেশি সংস্থা করে নাই, সম্পূর্ণ আমরা নিজে করেছি। অথচ মোবাইল ও ব্রডব্যান্ড নেটওয়ার্ক ইন্টেলিজেন্স টেস্টিং অ্যাপ্লিকেশন ও প্রযুক্তি বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ওকলার 2021 সালের ডিসেম্বরে প্রকাশিত স্পিড টেস্ট গ্লোবাল ইন্ডেক্স প্রতিবেদনে মোবাইল ইন্টারনেটের গতির যে চিত্র উঠে এসেছে তা সত্যিই হতাশাজনক। 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 128। সারা বাংলাদেশে 5,865টি ডিজিটাল সেন্টার থেকে 150 রকমের সেবা প্রতি মাসে 60 লক্ষ জনগণের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। আমরা লক্ষ্য স্থির করেছি যে 21 সালের মধ্যে আইসিটি খাত হবে $5 বিলিয়ন। এই আইসিটি খাতে আরও নতুন করে 10 লক্ষ তরুণ তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং 21 সালের মধ্যে আরও 2000 সার্ভিস জনগণের দোরগোড়ায় অনলাইনে পৌঁছানোর ব্যবস্থা করা হবে এবং আমাদের শতভাগ জনগণ ইন্টারনেট সংযোগের আওতায় চলে আসবে। আওয়ামী লীগ সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছে এবং এক্ষেত্রে যে অর্জনের দাবি করেছে তার সাথে ওই প্রতিবেদনের তথ্যের মিল নেই। এ সময় মোবাইল ইন্টারনেট, ই কমার্স, ই ব্যাংকিং, ই এডুকেশন, ই বুক, ই ভোটিং, ই হেলথ সার্ভিস, ই ফাইলিং, ই পেপার ইত্যাদি ক্ষেত্রে কিছু অগ্রগতি হলেও অন্যান্য দেশের তুলনায় এখনও অনেক পিছিয়ে বাংলাদেশ। 2009 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য সন্তান, মাননীয় আইসিটি বিষয়ক উপদেষ্টা, আর্কিটেক্ট অব ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয় ভাইয়ের সুপরামর্শে এবং তার তত্ত্বাবধানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কাজ। ডিজিটাল বাংলাদেশ 2008 সালের 12 ডিসেম্বর আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে উচ্চারণ করেছিল এই শব্দটি। এরপর ভিশন 2021, সবশেষ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ। এমন তথ্য প্রযুক্তির সেবা দেওয়ার কথা বলে বিভিন্ন অ্যাপ কিংবা প্রকল্পের মাধ্যমে কিভাবে সাধারণ মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে সেই তথ্য উঠে এসেছে টিম 360 ডিগ্রির এবারের অনুসন্ধানে। গাজীপুরের কালিয়াকৈর এলাকা। 2015 সালে যাত্রার শুরুতে এর নাম ছিল কালিয়াকৈর হাইটেক পার্ক। পরে 2016 সালে নাম বদলে হয়ে যায় বঙ্গবন্ধু হাইটেক সিটি। বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষের প্রথম প্রকল্প এটি। প্রায় 3106 কোটি টাকা খরচে এই প্রকল্পটি ভাগ করা হয় 7টি ব্লকে। এর মধ্যে 2টি ব্লক বরাদ্দ দেয়া সামিট গ্রুপের কোম্পানি সামিট টেকনোপলিসকে। জমির দিক থেকে হিসেব করলে 355 একর জমির মধ্যে এরা পেয়েছে 91 একর। আর একটি ব্লক বাংলাদেশ টেকনোসিটিকে বরাদ্দ দেওয়া হয়, জমির পরিমাণ 40 একর। আর 223 একরের বাকি 4টি ব্লক পরিচালনা করে সরকার। সামিট গ্রুপকে 2টি ব্লক বরাদ্দ দেয় কত কোটি টাকা লাভ হয়েছে সরকারের, সেটা জানতে গাজীপুরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে টিম 360 ডিগ্রি। হাইটেক কর্তৃপক্ষ যে 4টি ব্লক নিজেদের দায়িত্বে রেখেছে, প্রথমে আমরা দেখতে চাই সেগুলোর অবস্থা কী। তারা 48টি কোম্পানিকে জমি বরাদ্দ দিলেও চালু করতে পেরেছে মাত্র 16টি, বাকিগুলোর কাজ চলছে। এর মধ্যে কেউ কেউ আবার চলেও গেছে। এখানে নোকিয়া মোবাইল কোম্পানির লোগো দেখা যাচ্ছে, কিন্তু কোম্পানিটির কার্যক্রম বন্ধ। আপাতত বন্ধ আছে মোটামুটি বছরখানেক। ইউনিয়ন টেক পার্ক নোকিয়া কোম্পানি এখানে পরিচালিত হতো। নোকিয়া কোম্পানির এখান থেকে মোবাইল সেট উৎপাদন হতো, কিন্তু নোকিয়া 1 বছর আগে এখান থেকে চলে গেছে আমরা জানতে পেরেছি। হাইটেক পার্কে এত বিনিয়োগ করার পর এরকম বহুজাতিক কোম্পানিগুলো চলে যাচ্ছে। কিছু দূর যেতেই দেখা গেল ডেফোডিল আইটি প্লট ভাড়া নিয়েছে। তাদের এখনও কাজ শুরু হয়নি। আরেকটু এগিয়ে যেতেই
ভিস্তা কোম্পানির কারখানা নজরে পড়ল। তারাও এখনও চালু করেনি। টাকা খরচ করে ভবন তৈরি করা হলেও তা পড়ে আছে কেন, জানতে চাই হাইটেক পার্কের সহকারী পরিচালকের কাছে। 3 নম্বর ব্লকের কোম্পানিদের ভাড়া দেওয়া, কোম্পানির কাছ থেকে ভাড়া নেওয়া, এভরিথিং করে হচ্ছে ফাইবার আইটেম। আর ভাইয়া সরি, আমি ক্যামেরায় কথা বলতে পারবো না, পারমিশন নেই। তবে সরাসরি ক্যামেরায় কথা না বললেও তিনি দিলেন ভিন্ন কিছু তথ্য। হাইটেক পার্ক কর্তৃপক্ষের অধীনে থেকে যেসব কোম্পানি চালু হয়েছে তাদের কাছ থেকে গত 5 বছরে ভাড়া উঠেছে 55 কোটি টাকা। অর্থাৎ 4টি ব্লক থেকে এসেছে এই টাকা। এবার জানতে হবে যে 2টি ব্লক বরাদ্দ দেওয়া হয়েছে সামিট গ্রুপকে, তারা কত টাকা ভাড়া পেল। জানতে আমরা হাজির হলাম ঢাকার আগারগাঁওয়ের হাইটেক পার্কের প্রধান কার্যালয়ে। এখানে এসে জানা গেল সামিট গ্রুপ এ পর্যন্ত 12টি কোম্পানিকে ফ্লোর ভাড়া দিয়েছে। তারা 8 বছরে ভাড়া পেয়েছে 43 কোটি টাকা। কিন্তু সরকার কত পেল? হাইটেক পার্ক কর্তৃপক্ষের সাথে সামিট গ্রুপের যে চুক্তি হয়েছে সেটি এখন আমাদের হাতে। সামিট পাওয়ার প্ল্যান্টের সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেখানে সরকার পাবে মাত্র 18% এবং সামিট গ্রুপ পাবে 82%। যে সামিট থেকে যে টাকাটা নেওয়ার কথা ছিল সেটি হচ্ছে 1,30,00,000 টাকা এখন পর্যন্ত, যেটি পাওয়ার কথা, কিন্তু সেখানে সামিট মাত্র 19 লক্ষ টাকা বাংলাদেশ সরকারকে দিয়েছে, কিন্তু তারা নিজের আয় করেছে 43 কোটি টাকার মতো। এই বিষয়ে তাগাদা দিয়েও সামিট গ্রুপ থেকে টাকা আদায় করতে পারেনি হাইটেক পার্ক কর্তৃপক্ষ। আমরা আবারও যেতে চাই গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে। কথা বলতে চাই সামিট টেকনোপলিসের কর্মকর্তা রাশেদ জামানের সাথে। এটা আমাদের কাছে নাই, এরকম আমাদের ম্যানেজমেন্ট জানি 80% আর 20%। আমি জানি না বিষয়, এটা হাইটেকের ম্যানেজমেন্ট জানবে। তিনি আমাদের প্রশ্ন এড়িয়ে গেলেন। আপনি অবাক হয়ে যাবেন, কালিয়াকৈরে আপনি যদি হাইটেক পার্কে যান, সেখানে দালান কোঠা দেখে একটা ভুতুরে শহর মনে হয়। সেখানে কোনো কোম্পানি যেতে পারেনি, সেখানে কোনো কর্মীর থাকার কোনো সুযোগ নাই, এবং যেই ইকোসিস্টেম তৈরি করতে হয় আপনি এগুলো কিন্তু নতুন করে আবিষ্কারের কোনো বিষয় না। আপনি ব্যাঙ্গালোরে যান, আপনি থাইল্যান্ডে যান, আপনি মালয়েশিয়া যান, ভিয়েতনামে যান, কাজে ওটি আমাদের কপি করা দরকার ছিল সততার সাথে। এখানে যেটি হয়েছে অসততার কারণে আপনার পুরো জিনিসটা লোক দেখানো একটা আয়োজন মনে হয়েছে, এবং এটি নিয়ে অনেক বাগাড়ম্বর হয়েছে, এবং এটি দিয়ে চাঁদাবাজি করতে, অর্থ লোপাট করতে, রাষ্ট্রীয় অর্থ লোপাট করতে অনেক সুবিধা হয়েছে। সেবার আড়ালে যদি লুটপাটই উদ্দেশ্য থাকে তাহলে তো সুফল জনগণ পাবে না, এটাই স্বাভাবিক। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম অবশ্য বলেছেন, হাইটেক পার্কের সুফল না পাওয়ার ক্ষেত্রে তা কতটুকু রাজনৈতিক কারণ ছিল, কী পরিমাণ দুর্নীতি সেখানে হয়েছে সেটা সরকার খতিয়ে দেখবে। আমরা ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে। এক প্রকল্প দেখিয়ে 2 জায়গা থেকে টাকা উত্তোলন, এমন ঘটনাও ঘটেছে আইসিটি বিভাগে। রোড শোর নামে স্ত্রী সন্তান নিয়েও সুদূর আমেরিকা থেকে ঘুরে এসেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের লোকজন। 2 জায়গা থেকে কিভাবে এই সব টাকা তোলা হয়েছিল, এবার জানা যাক সেই ঘটনা। রোড শো আমেরিকা। 2022 সালে অনুষ্ঠিত রোড শোর জন্য আমেরিকায় নেওয়া হয় 8 জন কর্মকর্তাকে। সেই 8 জনের একজন সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ব্যক্তিগত সহকারী একরামুল হক। শুধু তাই নয়, এই 8 জনের খরচ কিভাবে হয়েছে সেটির কাগজও এসেছে আমাদের কাছে। মন্ত্রণালয়ের চিঠি বলছে, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রজেক্ট, ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং জেলা পর্যায়ের 12টি হাইটেক পার্ক থেকে টাকা নিয়ে এই 8 জনের খরচ বহন করতে হবে। সরকারিভাবে টাকা নেয়ার পরও একই খাত দেখিয়ে একটি বেসরকারি কোম্পানি মেন স্প্রিং লিমিটেড থেকেও নেওয়া হয়েছে 34 কোটি 11 লাখ টাকা। এই যে সাম্প্রতিক যে
গোল্ডেন জুবলি আমেরিকার যে অনুষ্ঠানটা হলো, সেখানে দেখবেন যে আইসিটি মন্ত্রণালয়ের খরচ দেখানো হয়েছে 66 কোটি টাকা, এবং এখানে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, বিভিন্ন গ্রুপ প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু চাঁদা তোলা হয়েছে আরও 150 কোটি টাকা। এই হিসাব কিন্তু নাই, এবং ওখানে যে চুক্তি করা হয়েছে চুক্তিটাও অনৈতিকভাবে করা হয়েছে এবং নিজস্ব প্রতিষ্ঠান দিয়ে চুক্তি করা হয়েছে, এগুলির ডকুমেন্ট আমাদের কাছেও আছে। তার মানে এখানে একটা প্রোগ্রাম করতে গিয়ে তারা কিন্তু 1.5 থেকে প্রায় 200 কোটি টাকা কিন্তু তারা লুটপাট করেছে। ঘটা করে উদ্বোধন করা হয় বিনিময় নামের একটি অ্যাপ। বলা হয় এই অ্যাপের মাধ্যমে মোবাইল থেকে মোবাইলে বিনামূল্যে লেনদেনের সুবিধা পাবে সাধারণ মানুষ। মানুষকে বোকা বানিয়ে অ্যাপটি উদ্বোধন করা হলেও এটি মূলত ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন করার অ্যাপ হিসেবে গড়ে তোলা হয়েছে। অথচ অনেক আগে থেকেই বিনামূল্যে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা লেনদেনের জন্য কেন্দ্রীয় ব্যাংক BFTN পদ্ধতি চালু করে রেখেছিল। এই বিনিময় অ্যাপ চালুর জন্য আইসিটি মন্ত্রণালয় চিঠি দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সেই NPSB অকার্যকর করে দেয়। আমাদের এখানে অনেকগুলো, আপনারা জানেন যে বিভিন্ন পারপাসের জন্য বিভিন্ন রকমের পেমেন্ট সিস্টেম কাজ করে। ব্যাচ ক্লিয়ারিং, চেক ক্লিয়ারিংয়ের জন্য এক ধরনের, ইন্টারনেট ব্যাংকিংয়ের জন্য এক ধরনের, RTGS কাজ করে, বিভিন্ন ধরনের কাজ করে। প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত একটা মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বিনিময় অ্যাপটি আইসিটি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়ন করা হয়। তাদের একটা আইডিয়া প্রজেক্ট ছিল, আইডিয়া প্রজেক্টের আওতায় এটা ক্রয় করে আমাদেরকে দেওয়া হয় সেটা অপারেশনালের জন্য। অথচ এই অ্যাপ তৈরির পেছনে খরচ হয়ে গেছে 54 কোটি টাকা। কাজটি দেয়া হয়েছিল আরেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ছেলে জারিফ হামিদকে। এ বিষয়ে তথ্য প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প পরিচালক আনোয়ার হোসেনের সাথে কথা বলতে হাজির হই তার কার্যালয়ে। তো এখানে হচ্ছে লিড বিনিয়োগ হলো ওরিয়ন ছিল, ওরিয়নের সাথে সম্ভবত ভেলোয়ার ছিল, দুইটা প্রতিষ্ঠান ছিল। ভেলোয়ার তো হচ্ছে মানে নসরুল আহমেদ বিপুর ছেলের কোম্পানি। তখনকার যে বিধিবিধান যেগুলি ছিল গভর্নমেন্টের, ওই রোল অনুযায়ী এটা ইমপ্লিমেন্ট করছে, বিধিবিধান অনুযায়ী এটা প্রসিডিউর মেনটেন করেই তারা এটাকে করছে। করার পরে এখন যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংককে এটা দেওয়া হয়েছে যে এটা বাংলাদেশ ব্যাংক এখন ব্যবহার করবে এই হিসাবে। আমাদের আসলে বিনিময় অনেকগুলো ফিচার আছে অ্যাজ পার আমাদের যে প্রজেক্ট ডকুমেন্ট এবং ডিসকভারি ডকুমেন্ট, সেটা তো অনেকগুলো ফিচার আছে। তার মধ্যে আমরা 3টা ফিচার বুঝে পেয়েছি, সেই 3টাই এখন অপারেশনে আছে। বাকিগুলোর বিষয়ে আমরা বলেছি যে এগুলোকে ডেলিভার করতে, এবং তারা হয়তো সময়ে নিচ্ছেন, তারা ভবিষ্যতে ডেলিভার করবেন। এখনো পুরোপুরি সব ফিচার ডেলিভারি হয়নি। এবার তাহলে জানা যাক বিনিময় অ্যাপ তৈরির পেছনের গল্পটা। এরকমই একটা প্রজেক্ট কিন্তু বাংলাদেশ ব্যাংকে গত 3 বছর আগেই অলমোস্ট রেডি ছিল, লঞ্চ করার জন্য রেডি ছিল। কিন্তু আমরা যা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর ছেলে, তৎকালীন প্রধানমন্ত্রীর ছেলে সরাসরি বাংলাদেশ ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়েছিল যাতে ওই বাংলাদেশ ব্যাংকের নিজস্ব প্রজেক্টটা যাতে বন্ধ করা হয়, এবং আইসিটি মন্ত্রণালয়ের আন্ডারে নতুন একটি প্রজেক্ট তখন নেওয়া হলো। এবং এই প্রজেক্টটার, কারণ বাংলাদেশ ব্যাংকের যে এই প্রজেক্টটা ছিল সেখানে সাধারণ জনগণ বিনা পয়সায় এই সার্ভিসটা নিতে পারতো, কিন্তু নতুন যে বিনিময় প্রজেক্টটা নেওয়া হলো সেখানে তো সরকার বিনিয়োগ করলোই, নিজে আইসিটি মন্ত্রণালয় থেকে টাকা দেওয়া হলোই, সাথে করে প্রজেক্টটা ডিজাইনই করা হয়েছিল এভাবে যাতে সবসময় যখনই ভবিষ্যতে কেউ যে কোনো পেমেন্ট পাঠাবে কোনো একটা মোবাইল ওয়ালেট থেকে আরেকটা মোবাইল ওয়ালেটে, ওইখানে একটা সার্ভিস চার্জ কিন্তু কন্টিনিউয়াস সবসময় ওই কোম্পানি পাবে। তো সেটা আমার কাছে মনে হয় যে একটা বড় ধরনের একটা দুর্নীতি। 2টা ব্যাপার আছে এখানে, হচ্ছে যে এই সার্ভিসটা আমাদের এতদিন 3 বছর আগেই আমাদের সিটিজেনরা পেতাম, কিন্তু সেটাকে বন্ধ করা হলো, এবং ভবিষ্যতে এখান থেকে আমাদের যাতে একটা সবসময় টাকা তারা একটা পেতে পারে সেই ব্যবস্থা করা হয়েছিল। অ্যাপ তৈরি কিংবা প্রকল্পের নামে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আসতে থাকে আইসিটি মন্ত্রণালয়ের কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। ইতিমধ্যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত 15 বছরে অ্যাপ তৈরি কিংবা প্রকল্পের নামে এই খাতে কী পরিমাণ টাকা লোপাট হয়েছে তা খতিয়ে দেখতে কমিটিও গঠন করা হয়েছে। এখন দেখার অপেক্ষায় তদন্ত কমিটি কি খুঁজে পায়। দর্শক, আমরা ফিরছি ছোট্ট আরও একটা বিরতি নিয়ে।
আমাদের জীবনধারা, কাজকর্ম, চিন্তা চেতনা যেভাবে চলছিল সেটা দিনকে দিন বদলে দিচ্ছে প্রযুক্তি। হাতের মুঠোয় পুরো বিশ্বকে জানার পরিধিও বাড়িয়েছে প্রযুক্তি। তবে সেবা দেওয়ার নামে কেউ যদি আপনার পকেট থেকে বাড়তি টাকা নিয়ে নেয় তাহলে আপনি কি করবেন? দর্শক, এবার দেখুন সেবা দেওয়ার নামে আপনার আমার কাছ থেকে কিভাবে নিয়ে যাওয়া হতো টাকা। লাইনে দাঁড়িয়ে বিদ্যুৎ বিলের ঝামেলার দিন শেষ। এখন চাইলেই যে কেউ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিংবা পাশের দোকানে গিয়েও এসব বিল দিতে পারে অনায়াসে। এই পরিষেবা বিল ও ফি প্রদানের জন্য এক পে নামে একটি পরিষেবা চালু করে A2I। বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাস বিল, টেলিফোন বিল, পাসপোর্ট ফি সহ সরকারের সব সেবার অর্থ পরিশোধের জন্য এই এক পে ব্যবহার করা হয়, যাকে বলা যেতে পারে পেমেন্ট গেটওয়ে। এই পেমেন্ট গেটওয়ে থেকে 0.09 টাকা কেটে রাখা হয় গ্রাহকের কাছ থেকে। কিন্তু সরকারের প্রতিষ্ঠান A2I তো কোনো কমিশন নেওয়ার কর্তৃপক্ষ নয়। তাহলে কোথায় যায় এই টাকা? অনুসন্ধানে নামে টিম 360 ডিগ্রি। 2015 সালে 16টি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয় এই এক পের সাথে। এবার শুনুন জনগণের টাকা কিভাবে এই অ্যাপের মাধ্যমে লুটপাট হয়েছে সেই গল্প। তবে নাম পরিচয় গোপন রেখে এই গল্প জানালেন এই ব্যক্তি। 1 টাকা 50 পয়সা চার্জ হয়, সেখান থেকে যদি 1 টাকা যদি ব্যাংক কেটে নেয় 50 পয়সা বেসিক্যালি আসলে এক পে কাছে চলে যায়। এক পে যেটাকে আসলে পরবর্তীতে দেখার চেষ্টা করেছে যে যেই ভেন্ডর প্রতিষ্ঠান বেসিক্যালি সফটওয়্যারটা বানিয়েছে বা সিস্টেমটা বানিয়েছে তাদের মেনটেন্সের জন্য এক স্যালারি হয় কিন্তু A2I থেকে, সরাসরি সরকারের পেরোল থেকে। তাহলে মেনটেন্সের টাকাটা এখান থেকে কেন? মেনটেন্সের টাকা তো সরকারের ওই কোষাগার থেকে আসতে পারে। এই টাকাটা বেসিক্যালি আসলে সরকারি কোষাগারেই যাওয়া উচিত। আমার যতদূর মনে পড়ে, আমরা লাস্ট দেখেছিলাম বেশ কিছুদিন আগে সিস্টেমে অ্যাক্সেস করে, সেখানে হচ্ছে যে মান্থলি 750 থেকে 750 কোটি টাকার মতো ট্রানজ্যাকশন হয়। তো ওই 750 থেকে 700 কোটি টাকার ট্রানজ্যাকশনটা দিন শেষে আসলে যেভাবে যায় সেটা হচ্ছে যে ট্রানজ্যাকশনগুলো হওয়ার পরে ব্যাংকগুলো সে টাকাগুলো সঙ্গে সঙ্গে সেটেল করে না, এটা সবার নিজস্ব সময় 15 দিন 1 মাস পরে এসে সেটেল করে। তারা ওই ফুটিং মানিটা তারা এখন এনজয় করে। তার কাছ থেকে আমরা এক পের একটি ব্যাংক হিসাব নম্বর পাই। রাজধানীর গুলশান এলাকা। বেসরকারি ব্যাংকের এই শাখাতেই খোলা হয়েছে সেই হিসাবটি। একজন হচ্ছে নাসির, আরেকজন হচ্ছে তরিকুল ইসলাম। আইসিডি ইন্ডে কারো নামে অ্যাকাউন্ট হওয়ার নিয়ম নেই, কিন্তু আমরা আইসিডিতে কথা বলবো যে এই অ্যাকাউন্টটি আসলে কিভাবে চলছে। এর মধ্যে আমরা আরও বিশ্লেষণ করে দেখি যে এই অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন হয়ে আর কোন কোন অ্যাকাউন্টে যায় এবং কারা এগুলো তুলে নেয়। এই হিসাব নম্বর বিশ্লেষণ করে দেখা যায় গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত 582 কোটি টাকা লেনদেন হয়েছে। হিসাব নম্বর আরও বিশ্লেষণ করলে দেখা যায় এই হিসাব খুলেছেন A2I প্রকল্পের অর্থ বিভাগের প্রধান তহরুল হাসান টুটুল এবং অপারেশনস বিভাগের প্রধান নাসের মোহাম্মদ মিয়া। ঠিকানা দেওয়া হয়েছে মহাখালীতে। এক পের অফিস আগারগাঁতে, কিন্তু এখানে একটি গোপন তাদের অফিস রয়েছে এবং একটি গোপন অ্যাকাউন্ট আমরা পেয়েছি। নিয়ম অনুযায়ী হচ্ছে এক পে কোনো আর্থিক লেনদেন করার কথা না, A2I কোনো আর্থিক লেনদেন করার কথা না। এখানে যে অফিসটি রয়েছে সেটির খোঁজে আমরা এসেছি। দেখা যাক এই অফিসটি কী অবস্থায় রয়েছে। মহাখালীর এই ভবনে এক পের কার্যালয়। আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানের কার্যালয় কিংবা পেমেন্ট গেটওয়ে অ্যাপ খুলতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে। সেটা কি নিয়েছে তারা? A2I অফিস, বাট এটা এখনো আমরা লিগালি প্রসেস করতে পারি না। ইয়েস, এটা 1 নম্বর ATOর অফিস না। এখানে যারা এমপ্লয়ি আছে এরা হচ্ছে A2I না। A2I না। এর স্যালারি দেয় কোথায় থেকে? স্যালারিটা দেয় হচ্ছে আমাদের এই প্ল্যাটফর্মটা আজকে প্রায় 2 বছর প্লাস। এখানে কিছু লাভ হয় আর কি। হ্যাঁ, এখানে কিছু লাভ বলতে আপনার আমাদের পার্টনারদেরকে তো সেটেল করতে হয়, নির্দিষ্ট সবার জন্য একই রকম না। সাপোজ আমরা ডেস্কো বিলটা নিলে পরে ডেস্কোর সাথে যদি 3 দিনের একটা এগ্রিমেন্ট থাকে যে 3 দিন পর তাদের সেটেল হয়, তো এইখান থেকে যে ব্যাংক হোল্ডিং যে চার্জটা পাওয়া যায় কমিশন, হ্যাঁ
কমিশনের টাকাটা ওই টাকা দিয়ে আমরা এটা অপারেট করি। আমরা দেখতেছি 582 কোটি টাকা আপনাদের হচ্ছে যে অ্যাকাউন্টে 6 মাসে হচ্ছে যে ট্রানজ্যাকশন, 6 মাসে স্টেটমেন্টে। এখানে তো আপনাদের অনেক টাকা হচ্ছে যে কমিশন আসার কথা। এই অ্যাকাউন্টের টাকাটা তুলে কি কাদের হচ্ছে সিগনেচারি অথরিটি কারা? সিগনেচার অথরিটি যে বললাম আমাদের কমার্শিয়ালাইজ যে টিম ছিল A2I, সেই টিমেরই অংশ ছিল আমাদের টিম লিড ছিল তৌহিদ হোসেন ভাই, তারপরে নাসির ভাই, যারা আছে জয়েন্টলি করে 2 জন। আমরা আবারও বাংলাদেশ ব্যাংকে। এই যে আর্থিক লেনদেন হচ্ছে এটা কি আপনাদের অনুমতি? না, একপে আসলে আইসিটি মন্ত্রণালয়ের একটা নিজস্ব এবং তারা প্রশাসনিক সিদ্ধান্তেই তারা এটা করেছে। এ বিষয়ে আমাদের কোনো অনুমোদন বা লাইসেন্স নেই। এটা তো হচ্ছে গ্রাহকদের যে গ্রাহক এবং হচ্ছে যে সরকারি বড় বড় প্রতিষ্ঠান যারা আছে, যেমন হচ্ছে আপনার ডিপিডিসি, তারপর গ্যাস, তারপর সিটি কর্পোরেশন, এদের অনেক অর্থই তো এই অ্যাকাউন্টের মধ্যে যাচ্ছে। এটা একটা ঝুঁকি তৈরি হচ্ছে না? সেটা আসলে ওই প্রতিষ্ঠানগুলো তারা আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে নিজস্ব বিবেচনায় চুক্তির মাধ্যমেই তারা এটা লেনদেনগুলো করেছেন। অতএব তারাই হয়তো এটার ঝুঁকিটার বিষয়ে বলতে পারবে। আপনারা এ বিষয়ে আমরা কোনো অনুমোদন বা লাইসেন্স বা কোনো কিছু হিসাবটি আরও বিশ্লেষণ করলে দেখা যায় 6 মাসে 582 কোটি টাকার 4% কমিশন আসে 23 কোটি টাকার উপরে। আর কমিশনের টাকাগুলো চলে যেত বিভিন্ন ব্যাংকের বিভিন্ন নামের অ্যাকাউন্টে। আরও একটি প্রকল্পের দিকে নজর দেওয়া যাক। মুক্তপাঠ আইসিটি মন্ত্রণালয়ের A2I প্রকল্পের একটি উদ্যোগ। এই অ্যাপটি তৈরি করে অরেঞ্জ বিডি, কিন্তু শেষ পর্যন্ত তারা থাকতে পারেনি। এরপর A2I নির্দেশনা অনুযায়ী আমরা নেটকম নামে একটা কোম্পানিকে আমরা পুরো সলিউশনটা বুঝিয়ে দিয়েছি, আর এখান থেকে আমরা এখন অব্যাহত আছি। আমরা এটা নিয়ে আর ফার্দার কোনো আপডেট আমি জানি না। আচ্ছা, টেন্ডার করার পরে আমরা তো টেন্ডারে পার্টিসিপেট করেছি, এটা জানুয়ারির 17 তারিখে, 2024-এর জানুয়ারি 17 তারিখে। তারপর থেকে এটার আর কোনো অগ্রগতি আমরা পাইনি, আমরা কোনো ফার্দার নোটিফিকেশান A2I কাছ থেকে পাইনি। এটা কারেন্টলি এটার স্ট্যাটাসটা জানি না। আরও একটি প্রকল্পের দুর্নীতির তথ্য আসে টিম 360 ডিগ্রির কাছে। A2I প্রকল্পের কর্মকর্তা কিভাবে নিজের সাথে চুক্তি করেছে, এবার সেটা দেখা যাক। আগারগাঁও মেট্রো রেল স্টেশন। এখানে দেখা মিলল ডিজিবক্সের। এটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, অর্থাৎ IoT ভিত্তিক দেশের প্রথম স্মার্ট ডেলিভারি লকার সিস্টেম। এটা অনেকটা কুরিয়ার সার্ভিসের মতো। ধরুন আপনি পণ্য অর্ডার করলেন, কিন্তু আপনি বাসায় নেই, অথবা বাসার ঠিকানাও আপনি দিতে চান না। সেক্ষেত্রে একটি নির্দিষ্ট জায়গায় ডিজিবক্স থাকবে, আর সেখানেই চলে যাবে আপনার পণ্য। পরে আপনার সময় মতো করে পণ্যটি সংগ্রহ করলেন। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রতিটি মেট্রো রেল স্টেশনে ডিজিবক্স কর্নার রাখার জন্য একটি চুক্তি হয় A2I ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, অর্থাৎ মেট্রো রেল কর্তৃপক্ষের সাথে। সেখানে A2I-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজওয়ানুল হক জামি। চুক্তি অনুযায়ী স্টেশনগুলোতে বসানো হয়েছে ডিজিবক্স। এই কাজটি করেছে ডিজিবক্স লিমিটেড নামের একটি কোম্পানি। এই কোম্পানিটির মালিককে আমরা যেতে চাই যৌথ মূলধনী কোম্পানির কার্যালয় কারওয়ান বাজারে। পাওয়া গেল ডিজিবক্স কোম্পানির প্রাথমিক তথ্য। এখানে আমরা দেখতে পেলাম রেজওয়ানুল হক জামি এবং সারাজিতা, এই দুজন হচ্ছে ডিজিবক্সের কোম্পানির মালিক। তো এই ডিজিবক্স কোম্পানির মালিক তিনি আবার A2I প্রকল্পের হেড অফ কমার্স এবং হেড অফ ই কমার্স। অর্থাৎ জামি নিজের ব্যক্তিগত কোম্পানির সাথে চুক্তি করলেন নিজেই। আমরা কথা বলতে চাই সেই আলোচিত রেজওয়ানুল হক জামির সাথে। তিনি অফিসে নেই, বর্তমান এ পদে আছেন তৌফিক আহমেদ। ডিজিবক্সটা কাটতে, ডিজিবক্স তো আপনাদের আমাদের কোম্পানি না, ডিজিবক্সও একটা প্রাইভেট কোম্পানি, প্রাইভেট ওন কোম্পানি। আচ্ছা, সো ওইটার ইয়াটা হতে চাকলাদার সামথিং। আমি জামি ভাই এবং সারাজিৎ দুজনে হচ্ছে ডাইরেক্টর ছিল। ওই ব্যাপারে আসলে আমার এক্স্যাক্টলি ডিটেলস আমি বলতে পারবো না, কারণ আমি তো কোম্পানি ডিজিবক্সটা কি করছে
ডিজিবক্স যেটা হচ্ছে আপনি যতটুকু বলি সেটা হচ্ছে ডিজিবক্সের সাথে একটা দারাজের সহকারে একটা এগ্রিমেন্ট ছিল এটুয়ের সাথে। ওইখানে আমাদের রোল ছিল ডিজিবক্সের যে মেকানিজমগুলো ইউজ হয়েছে, ধরেন টেকনিক্যাল সলিউশন যে সাপোর্টটা ছিল ওই সলিউশনটা দিয়েছে এটুয়াই। কথা ওই যে কীভাবে কাজ করবে ওই সময় একটা টেকনিক্যাল কনসালটেশনটা দিয়েছিল। ডিজিটাল বাংলাদেশের নামে যদি আমি দেখি যে ডিজিটাল করাপশনের একটা টেক্সট বুক এবং ক্লাসিক এক্সাম্পল গ্লোবালি এইটা হতে পারে এটওয়ে প্রকল্প। সব ধরনের ইনোভেটিভ ওয়েস এখানে কাজে লাগানো হয়েছে করাপশনের জন্য, এবং এইটা আইসিটি মিনিস্ট্রি, আইসিটি যিনি অ্যাডভাইজার ছিলেন প্রাইম মিনিস্টারের, ওনার নেতৃত্বে এই পুরো একটি গ্রুপ, গুটি কয়েক গ্রুপ যারা সব ধরনের প্রকল্প বেনিফিট, সেটা আপনি ধরেন এটওয়ে প্রজেক্ট থেকে শুরু করে নগদ থেকে শুরু করে সব ধরনের করাপশন তারা করেছে। এবং একজন লোক একই পজিশনে দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণকারী অবস্থায় থাকে, যার কথা আপনি বললেন রেজাউল করিম জামি, সে আবার তার নিজস্ব প্রকল্পে নিজস্ব কোম্পানিতে সে 45টা প্রকল্প দেয়, মানে হলো যে ক্লিয়ার এক্সাম্পল অফ ভায়োলেশন অফ দ্য কোড অফ কন্ডাক্ট। এবার দেখতে চাই আইসিটি মন্ত্রণালয়ের দুর্নীতির একটা তথ্য দিয়ে কি হাল হয়েছিল তানভীর আহমেদ নামের এই ব্যক্তির। প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিয়ে একটি প্রকল্পের দুর্নীতির তথ্য নিয়ে টিম 360 ডিগ্রি অনুসন্ধান করেছিল 2020 সালে। তথ্য দিয়ে সহায়তা করায় মন্ত্রণালয়ের তোপের মুখে পড়েন তিনি। এরপর গত 5 বছর তার জন্য মন্ত্রণালয়ের দুয়ার বন্ধ হয়ে যায়। সেই প্রকল্পটা নিয়ে কথা বলার পরে যেটা হয়েছে, আমাদেরকে পার্টিকুলারলি আর কোনো প্রজেক্ট বা প্রকল্প দেওয়া হয়নি, এবং আমরা অনেকগুলো সরকারি প্রজেক্টে আমাদের যোগ্যতা সব কিছু থাকার পরেও অনেক জয়েন্ট ভেঞ্চার করে বড় কোম্পানির সাথে একসাথে টেন্ডার সাবমিট করেছি, বাট দেখা গিয়েছে কোনো প্রজেক্টে আসলে আমাদেরকে আর এলিজিবল করা হয়নি। যে দেশের নীতি নির্ধারক ও দায়িত্বশীল ব্যক্তিরা দুর্নীতি দমন না করে পরোক্ষভাবে দুর্নীতির পক্ষে কথা বলেন, দুর্নীতিকে প্রশ্রয় দেন, সেই দেশে দুর্নীতি কমানো শুধু কঠিন নয়, অসম্ভব ব্যাপারও। এখন দাবি উঠেছে সংস্কারের। অন্তর্বর্তীকালীন সরকার যদি সত্যিকার অর্থে প্রতিটি সেক্টরে সংস্কার আনতে পারে, তাহলেই হয়তো সুফল পাবেন সাধারণ মানুষ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো এই মাধ্যমগুলোতে। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।